আপনার ঘটনা মানে আপনার খালিদ ভাই, আপনাকে আমার একটা কোশ্চেনের আজকে ইচ্ছা ছিল খুব। জি, করেন 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 করেন। জি, আপনারা তো সবসময় আমাদেরকে জিজ্ঞেস করেন আমাদের ইনকাম সোর্স। আমি একটু ঠিকানা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম আজকে। কি জানতে চাচ্ছেন বলেন? ঠিকানার মালিককে বা কিভাবে, মানে অন্য জায়গাতেও ধরেন আমরা সালমান এফ রহমানের আগেরটা জানতাম, অথবা নিউজ 24 এর মালিক হলো বসুন্ধরা, অথবা মেঘনা গ্রুপের 71 টিভি আছে, আগামী সময় আসতেছে। আমাকে আজকে একজনে জিজ্ঞেস করতেছিল যে ঠিকানার কি অথবা কি, এটা একটু জানলে তাহলে আমাদের জন্য একটু ভালো হতো। আমি বলি, ঠিকানা হচ্ছে নিউ ইয়র্ক থেকে বাইর হওয়া একটা সাপ্তাহিক পত্রিকা যেটা 35 বছর এই বছর পার করলো। তো ঠিকানাতে এটা মালিককে এটা বলা যাবে এম শাহিন। ইনি কুলাউড়া থেকে নির্বাচিত 2 বার সংসদ সদস্য, একবার বিএনপি থেকে, একবার হচ্ছে স্বতন্ত্র পদ থেকে, আরেকবার উনি নির্বাচন করেছিলেন সর্বশেষ এই। কিন্তু আমরা যে ঠিকানা ডিজিটালটা করতে চাচ্ছি, যে ডিজিটাল কন্টেন্টের, সেই ডিজিটাল কন্টেন্টের সাথে ঠিকানা যে পত্রিকা, সেই ঠিকানা পত্রিকার সেই অর্থে কোনো সম্পর্ক নাই। আচ্ছা আচ্ছা, সিস্টার কনসার্ন বলো না, আমি ওই লোক আবার আমাকে বলতেছে যে কিন্তু আমি আপনাকে আরেকটা জিনিস বলি। আপনি গতবারও আপনি এই প্রসঙ্গটা তুলেছেন যে আপনি সালমান এফ রহমানের এখানে কাজ করেছেন বা সালমান এফ রহমানের শুনেন, আমরা যারা প্রফেশনাল, আমার যদি বাংলাদেশের কোনো পত্রিকায় কোনো টেলিভিশনে কাজ করতে হইতো, যে কোনো, তাদের সবার ব্যাপারেই আপনি বলতে পারতেন যে এ মালিকানা দিয়ে এটা করছে, এ মালিকানা দিয়ে সেটা করছে। কিন্তু আপনি আমার পজিশন, আমার অবস্থান, সেইটা নিয়ে বলতে গেলে আমি কোথায় কাজ করছি সেটা নিয়ে যদি প্রশ্ন তোলে, সেটা আপনি তুলতে পারেন, এটা আপনার বাক স্বাধীনতা। কিন্তু আমি আপনাকে বলি, আগের বারও আপনি এই কথা বলছিলেন যে আপনি তো বেক্সিমকো সালমান এফ রহমানের, শোনেন, সালমান এফ রহমানের প্রতিষ্ঠান, আমি এটা অন রেকর্ড বলতেছি, সালমান এফ রহমানের প্রতিষ্ঠান, আমি বলি, গতবার বলছেন আপনি, গতবার বলছেন, আমি বলি কথাটা এটা বলছি, আমি বলি সালমান এফ রহমানের, শোনেন, সালমান এফ রহমানের ডিসটোর্টেড করেছেন না, আপনি গতবার একই প্রসঙ্গে একই রকম ভাবে এই কথা বলেছেন যে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি হচ্ছে সালমান এফ রহমান। আমি আমার কথাটা শেষ করতে দেন, আমার কথাটা বলতে দেন। আমি বলি, সালমান এফ রহমানের কোম্পানিতে আমার জন্য কস্ট টু দ্য কোম্পানি যত ছিল, আমার জন্য ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আয় করছে তার কয়েক গুণ বেশি। আমি উনার প্রতিষ্ঠানে কাজ করছি বলে উনার দয়া নিয়ে কাজ করি না, আমি জীবনে ওনার সঙ্গে একটা ছবি তোলা পোস্ট করি নাই। আমি প্রফেশনাল হিসাবে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যোগ করছি, আমার কোনো কিছু পাওয়ার নাই। বাংলাদেশে আমি যখন এই কথা কইতেছি, আপনি খোঁজ নিয়ে দেখেন, টপ 10টা টেলিভিশনের মধ্যে অন্তত 5টার অ্যাপয়েন্টমেন্ট লেটার এখন আমার পকেটে। আপনি খোঁজ নেন, খোঁজ নিয়ে আমাকে বলেন। আমি ওই সময় বলেছিলাম যে আমি যদি আপনাকে এই কথাটা বলি আপনি রাগান্বিত হয়ে যাবেন না, তাহলে আমি বুঝাতে চাচ্ছিলাম না, আমি আপনাকে এর আগের বার আপনি কোন প্রসঙ্গে বলছিলেন সেটা আমি বলি। আমি আপনাকে বলছিলাম যে আপনার একজন সহযোদ্ধা এই কথা বলছেন যে আপনারা আসিফ নজরুলের ছাগল নিয়ে খায় ফেলছেন। এইটারে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? তখন আপনি বলছেন আপনিও তো বেক্সিমকোর পয়সাতে চলেন বা বেক্সের পয়সা খান। না, তারপরে শেষ কথাটা ছিল, যদি এই কথা আমি আপনাকে বলি, না এটা কোনো কথাই হলো না, এটা কোনো কথাই হলো না। যদি এই কথা আমি এটা কেটে, এটা কোনো কথাই হলো না ভাই, এইসব কথার বাজ আমারে দেন না, এইসব কথার বাজ আমারে দেন না। আমি কেমনে দিব? আপনি সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় সাংবাদিক না, সবচেয়ে বড় ছোটর কথা না ভাই, বড় ছোটর বহুত কিছু, মানে আপনাদের বড় ছোটর যে হিসাব, সেই হিসাবটা স্কেল, সেইটা আপনাদের কাছে ভাই, আমি ওই স্কেলের আপনার কাছে আমি যাইতে চাই না। হাওয়েভার, আমি আপনাকে যে একটু জামাতে ইসলামীর ব্যাপারে যেটা একটু জিজ্ঞেস করতে চাইছিলাম, সেটা হচ্ছে যে আপনাদের উপরে হামলা বা আক্রমণ হওয়ার পরে জামাতের 60 বছর বয়সী সংসদ সদস্য 17 বছরের কিশোরীকে চাকরির প্রলোভন দিয়ে, এটা হচ্ছে মনিরা শারমিন, উনি স্ট্যাটাস দিয়েছেন, এর পর প্রলোভন দেখিয়ে যে কেলেঙ্কারি জন্ম দিয়েছেন, সেটাই জুলাই মাসেই ছিল। এই ঘটনা শুধু আলোচনাতেই ছিল না, বরং বিব্রতকর পরিস্থিতি ছিল। কিছু মানুষ দেখলাম যারা হামলার প্রতিবাদ না জানিয়ে এর মধ্যে ডিপ প্ল্যানের গন্ধ পাচ্ছে। এনসিপি রাজনীতি দাঁড়ালে কারো অসুবিধা হবে, এটাই স্বাভাবিক। নিজেদের ব্যর্থতা অস্বীকার করে অন্যকে সন্দেহের চোখে দেখা একরকমের অসুখ। না জনাব পাটোয়ারি, আপনিও কিন্তু জামাতে ইসলামের, আমি দেখতেছিলাম অক্টোবরের শেষ সপ্তাহে আপনি জামাতে ইসলামীকে অনেক সমালোচনা করেছেন এবং আপনি বলেছেন যে জামাতে ইসলামের সাথে গিয়ে কারো কোনোদিন কোনো ভালো হয় নাই। আপনি কি এখনো এই ব্যাপারটা মানে, এবং মনিরা শারমিন এটা সরাসরি বললেন, আমি দেখলাম টক শোতেও এনসিপির নেতারা অনেকেই জামাতের এই ভূমিকা নিয়ে অনেক কথা বলেছেন, স্পেশালি আপনাদের আক্রমণের পর অনেকে বলেছেন যে এই আক্রমণটা আপনাদের উপরে হতে পারতেছে কারণ জামাতে ইসলামী হচ্ছে আপনাদের সাথে এই পদযাত্রাটা আপনাদেরকে একা করতে হচ্ছে, জুলাই পদযাত্রা তো সবার, তাহলে এই পদযাত্রায় তারাও অংশ নিচ্ছে না কেন? একটু যদি বলতেন, এটাই আমার আজকে শেষ প্রসঙ্গ বা শেষ প্রশ্ন। শেষ প্রশ্নটা যেটা, দেখেন আমিও একটা সময় কিন্তু ছাত্র শিবিরের রাজনীতি করেছিলাম। মানে আমার যখন
ছোটবেলা বই পড়ার ইচ্ছা হইতো, তখন আমি বইগুলা পড়েছিলাম। পরবর্তীতে কিন্তু আমি আদর্শিকভাবে পরিবর্তন হয়েছে। দিস ইজ নট দ্য রাইট ওয়ে, কারণ আমি সে সময় হলো অন্য কোনো সংগঠনের দাওয়াতই পাই নাই বা এঙ্গেজ হওয়ার সুযোগই পাই নাই, আমি মাদ্রাসা পড়াশোনা করছি না। পরবর্তীতে যখন পরিবর্তনটা আসছে, আমি সে কিন্তু পরিবর্তনের জায়গাটা পরিবর্তন করছি না। আমি কিন্তু আজকে এনসিপি করতেছি, মানে আমি যদি ওই জায়গায় থাকতাম, লেয়ার বাই লেয়ার উঠলাম, তাহলে দেখা যাচ্ছে ওইখানে অনেক উপরে যাইতে পারতাম। সেটা আল্লাহ জানে যে যাইতে পারতাম নাকি যেত, কিন্তু আমি আদর্শিকভাবে যেটা বাংলাদেশে বিশ্বাস করি সে জায়গাটা আপনারা এবং বাংলাদেশের মানুষ অনেকেই জানে। আমি ক্যাম্পাস জীবনে রাজনীতি করে এসেছি, আমার লাইন খুবই স্পষ্ট ছিল, আমি কোন রাজনীতি বেসিসে করতে চাই ওইটা করতে চাই। ফলত আমি সেই জায়গাটা এখন হলো করতেছি। এবং আমি জামায়াত সম্পর্কে যেটা বক্তব্য দিয়েছিলাম, একটা দেখেন আদর্শিক জায়গা হলো প্র্যাকটিক্যাল পলিটিক্স। প্র্যাকটিক্যাল পলিটিক্সে দেখেন জাতীয়তাবাদী যে পলিটিক্সটা, জাতীয়তা পলিটিক্সের জায়গাটায় কিন্তু বিএনপি বলে যে এটা একটা আদর্শিক জায়গাটা আছে, কিন্তু প্র্যাকটিক্যালি তারা এটা করে না। কারণ বাংলাদেশি যে পলিটিক্সটা সেটার মধ্যে তারা কখনো মাদ্রাসা সেক্টরকে একীভূত করতে পারে নাই, হিন্দু ভাইদেরকে একীভূত করতে পারে নাই, নারী শ্রমিকদেরকে একীভূত করতে পারে নাই। এটা আইডিয়াটা আকারে খুবই সুন্দর ছিল। আপনি যদি একটা আইডিয়াকে আপনি চ্যালেঞ্জ করেন বা আইডিয়ার জায়গা হলে আপনি ক্রিটিক করেন, একটা হলো প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনার যে অবস্থা, এই অবস্থা তো আমরা পড়তে চাই না। আসলে এই অবস্থাটা চলে এসেছে, আমরা বাধ্য হয়ে এই অবস্থার মধ্যে পড়ে গিয়েছিলাম। আমরা বলেছিলাম বিএনপির সাথে যাওয়ার জন্য, কিন্তু বিএনপি তো সংস্কারের রাজি ছিল না। ফলত আমাদের সামনে কন্ডিশন ছিল যে সংস্কারে রাজি হবে আমরা তাদের সাথে যাব এবং এই নির্বাচনে হলো আমরা অংশগ্রহণ করব। সেই জায়গা থেকে এখন এসেছি। আপনি যে প্রশ্নটা উত্থাপন করেছিলেন যে জামায়াত ইসলামের একজন সংসদ সদস্যের যে মোরাল টার্পিটিউডের যে জায়গাটা, মোরাল টার্পিটিউডের জায়গাটা, এটা জামায়াত ইসলামী ভালো উত্তর দিতে পারবে। আমাদের কেউ যদি মোরাল টার্পিটিউডের জায়গাটা আমি উত্তর দিতে পারতাম, এবং আমি মনে করি যে মোরাল টার্পিটিউডের জায়গাটা যদি কেউ এই ধরনের ইসলামের কথা বলে এবং একটা সুন্দর শৃঙ্খল রাজনীতির কথা বলে তাদের যদি হয়, সেখানে অবশ্যই তাকে হলো স্যাক করা উচিত এবং তার রাজনীতির জায়গাটা থেকে তাকে সরিয়ে যারা ভালো মানুষ তাদেরকে নিয়ে আসা উচিত। এটা হলো ওই ক্ষেত্রে ঘটনার প্রেক্ষিতে হলো আমার বক্তব্য। অবশ্যই দর্শকদের প্রশ্নটা হচ্ছে যে আমেরিকান ডিল নিয়ে জনাব পাটোয়ারী সাহেবের অবস্থান, ওনার দলের অবস্থান, ওনার জোট প্রদানের অবস্থান স্পষ্ট করতে বলবেন প্লিজ। আমিও এই ডিলটার কথা বলতেছিলাম যে 9 তারিখে ডিলটা সাইন করা হয়েছে, 12 তারিখে ইলেকশন হওয়ার মাত্র 3 দিন। জি দেখেন, ওই ডিলটার মূল এজেন্সটা ছিল যেহেতু আমরা হলো ওইখানে এক্সপোর্ট করে থাকি, এবং যখন এক্সপোর্ট করে থাকি আমাদের লেটস সে 100 টাকার গুডস, তো ট্রাম্প সরকার বললো যে তুমি যেহেতু আমার কাছে বিক্রি করে থাকো যে র ম্যাটেরিয়াল, সেটা যেহেতু চায়না অথবা অন্যান্য দেশ থেকে কালেক্ট করে থাকো, তুমি আমার থেকে এটা কালেক্ট করো। তো সেই জায়গাতে ঠিক আছে, তাহলে ওই জায়গাতে একটা ডিল হয়েছে। এবং পরবর্তীতে এটা কিন্তু আমাদের ফুল নলেজে কোনো কিছু আমাদের কাছে আসে নাই। ইদানিং আমাদের সাথে বিভিন্ন তাদের সাথে মিটিং হচ্ছে, কথা হচ্ছে, আমরাও তাদেরকে জানিয়েছিলাম যে আমরা এটা কনসিডারেশনে আছি, ভবিষ্যতে আমরাও দেখবো যদি সেখানে সংস্কার অথবা অনেক কোনো বিষয় থাকে, যদি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট থাকে তখন আমরা যে কোনো চুক্তিতে যাইতে পারি। বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিরোধী আমরা চুক্তিটা আপনাকে দেখার সুযোগ, আমি আমাকে যদি অনেস্টলি আমি ফুলটা পড়ার সুযোগ পাই নাই, তবে আমার কাছে পেপারটা এসেছে, আমি কিছুটা অংশ পড়েছিলাম। সেই জায়গাটা থেকে আমার মনে হয়েছে স্টিল উই হ্যাভ টু কনসিডার অন দ্যাট ম্যাটার। পজিটিভ আরো আমাদের অ্যাফার্মেটিভলি অর নেগেটিভ, এটা তো কিছু জিনিস ভালো আছে, যদি এটাতে একটা রিরাইটিং এর সুযোগ থাকে বা সেই জায়গায় আমরা আসতে পারি, তাহলে বাংলাদেশও লাভবান হবে, তারাও লাভবান হবে। কয়েকটা ক্লজ আছে যে এত পর্যন্ত এই ধরনের এই যে কন্ডিশনগুলো প্রবলেমেটিক, উইদাউট কন্ডিশনগুলি প্রবলেমেটিক। এটাকে আপনারা দলের মধ্যে আলোচনা করেছেন বা এটার মধ্যে আপনারা পজিশন নিচ্ছেন কিনা? আমরা আলোচনা করেছি, আমরা দলীয়ভাবে এখানে এখনো ক্লিয়ারের আমাদের সময় আসে নাই, কারণ স্টিল আলোচনা হলো অনগোয়িং সব দলের সাথে। আপনি দেখেছেন চুক্তিটা ওয়েবসাইটে দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষ থেকে, মানে আপনারা সময় পাচ্ছেন না চুক্তিটা দেখা। ওই সময় ফেব্রুয়ারি মাসের শেষ হয়েছিল, ফেব্রুয়ারি মাসের শেষ থেকে अवेलेबल চুক্তিটা আর কি ওয়েবসাইটে বা না, ফেব্রুয়ারি মাস থেকে যখন अवेलेबल, ওই সময় যখন চুক্তিটা করা হয়েছিল আমাদেরকে ওই চুক্তি সম্পর্কে জানানো হয় না, अवेलेबल ক্লিয়ার করা হয়েছে। মানে আপনারা নিজেরাও একটু দেখতে পারতেন তো ইচ্ছা করলে। হ্যাঁ, আমরা আপনারা যখন বলেছেন আমাদেরকে দেখার জন্য, ওই সময় আলোচনাটা বেশি ছিল যে পোর্টে ডিপি ওয়ার্ল্ড বা অন্যান্য যে কাজ আছে সেখানে দেখা যাচ্ছে অনেক কিছু প্রবলেমেটিক কাজ হচ্ছে। তো এখানে আমরা ডিরেক্টলি যখন এটা কনসিডার নেন, সেই পক্ষটা আমাদের সাথে আলোচনার সুযোগ আসে নাই, সরকার ডিরেক্টলি করেছে।
পরে ছাত্ররা যখন মাঠ থেকে একটু দুর্বল হয়ে গিয়েছে, পরে সরকারের যারা ছিলেন তারাও নিজেরা আমাদেরকে জানানোর মনে করেন নাই। আমরা পরবর্তীতে এগুলো নিয়ে কথা বলেছি, সেই চুক্তিটা এটা কি, আপনারা কতটুকু যাচ্ছেন, সেটা কিন্তু ফুল ফাইনালাইজেশন অথবা এখন যে বিরোধিতা জায়গা আসছে তারাও বাংলাদেশে আসা শুরু করেছে, কনসিডারেশনের সুযোগ আসে, এবং আমরা যে ওইভাবে আছে ওইটা তো আমরা বলছি কন্ডিশন গুলো প্রবলেমেটিক, এবং আমরা দলীয়ভাবে সেই বিষয়গুলো স্পষ্ট করেছি, ভবিষ্যতে আরো করব। আমরা বাংলাদেশের স্বার্থের বিরোধী, অনেকে বলা হয়ে থাকে যে দেশ বিক্রি করে দিচ্ছে আমেরিকার কাছে। কেন ভাই, আমি চায়নার কাছেও বিক্রি করতে চাই না, ইন্ডিয়ার কাছেও বিক্রি করতে চাই না, কোনো দেশের কাছেও বিক্রি করতে চাই না। এনসিপি অ্যাটলিস্ট এই জায়গাটা আমেরিকার কাছে, আমরা আমেরিকার কাছে বিক্রি হয়েছে কিনা সেটা একটু দেখতে কি ইচ্ছা করে? না, তাও না। আমেরিকার, আমি তো বললাম আমি পড়েছি, সেখানে কন্ডিশন গুলো আমাদের পছন্দ হয় নাই। সেখানে যদি করেছে সেখানে তারেক রহমান জানে ভালো, কারণ ওনার ক্যাবিনেটে পররাষ্ট্র মিনিস্টার যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার করেছে, সেখানে ফরেন মিনিস্টার তো এখন হয়েছে। মানে আপনাদের সরকার করেছে, সেজন্য সেখানে আমি তো বলেছিলাম, সেখানে ওয়াহিদ ভাই ছিল, আরো অনেকেই ছিল। ওই অফিসগুলো তো বিএনপির বেশি অ্যাক্সেস ছিল। তারপরে আপনার আসাদ ভাইয়ের অফিসে বিএনপির বেশি অ্যাক্সেস ছিল না, আপনার আসিফ নজরুল স্যারের বেশি দেখা গেছে, আমি কিন্তু আপনার সাথে খানিকটা একমত। এটা আমাকে প্রথম বলল কে ভুলে গেলাম, কিন্তু এটা বলছে যে এই বিএনপি সরকার একদমই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের এক্সটেনশন। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যা যা কিছু করছে এই বিএনপি সরকার সেইগুলিরই এক্সটেন্ডেড ভার্সন করতেছে। এবং এনসিপি জামায়াতও, উনি বলছেন এনসিপি জামায়াতও এই যে পুরো প্লটটা, এই প্লটটার একটা পার্ট। এটা এই আপনাদের কেউই বলছে যে, মানে আমি মনেও করতে পারবো আসলে একটু পরে আমাদের অনুষ্ঠানেই বলছি, যখন আমরা বলছেন যে রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন ইন্টারাকশনে যাই, কথা বলি, আমাদের কারণে দেখা গেছে এই যে এখন আপনার একজন প্রতিমন্ত্রী নুরুল হক নূর বক্তব্য দিয়েছেন এনসিপি হলো বাংলাদেশের রাজনীতিতে বিস্ফোরা, হয়তো এই জন্যই বলা হয়ে থাকে। আমরা অনেক বিষয় নিয়ে কনসার্ন তুলেছি বাংলাদেশের পক্ষের মানুষের। এটা আমরা যতদিন, এখন তো আমি এটা বলে প্রমাণ করতে পারবো না, যতটুকু অ্যাকশনেবল কাজে আমরা প্রমাণ করতে পারবো তখন দেশবাসীর সামনে আরো স্পষ্ট হবে। আমরা বিস্ফোরা না, আমরা তাদের জন্য বিস্ফোরা, কিন্তু বাংলাদেশের মানুষের জন্য ভালো। ওই বিস্ফোরা গুলোকে আমরা একটু সাইজ করি। আমার আর কোনো প্রশ্ন